প্রেগনেন্সি ধরা পড়ে যে আমি প্রেগনেন্ট। ধরা পড়ার পর আমি ওনাদের জানাইতে যাই যে আমি তো প্রেগনেন্ট হয়ে যাই। এটা শুনে মাহবুব আলম বলে, তোর 17টা বাচ্চা হইলো তো আমার ভাই তোকে রাখবে না বা আমরা তোকে বাড়িতে আশ্রয় দিব না। এটা বইলে ওনার ওয়াইফ আর উনি আমাকে ধারালো অস্ত্র দিয়াও এখানেও কূপ মারে। আমি এটাও সদর হসপিটালে ট্রিটমেন্ট নেই, কোনো কথা বলে না, স্মুথলি আমার কাছে যায়। মানে আমি সাইডে শুই, ওনার বাচ্চারা এই পাশে শুইছে, যায়া যেমন একটা কুত্তা একটা মানে মরা মুরগি পাইছে খাইতেছে, উনি এইভাবে আমাকে জোর জুব্বুরি করতেছে, ওইরা আমাকে ধরছে। তারপরে হচ্ছে যে আমি অনেক চেষ্টা করি, চিল্লা ফাল্লা করি, ওনার বাচ্চা দুইটা মেয়ে আর ছেলে ওরা ভয়ে চিৎকার পেরে সরে যায়, সাইডে চলে যায়। যাওয়ার পরে ওনার যে মেয়ে, ওনার মেয়েটাও তাকায় দেখতেছে, ছোট মেয়েটাও দেখতেছে যে আমার সাথে এরকম আচরণ করতেছে, কিন্তু উনি আমাকে কখনো ছাড়ে নাই। আমি অনেক মিনতি করার পর আমাকে ছাড়ে না। এক পর্যায়ে 30-40 মিনিট উনি আমার সাথে এরকম জোর জুব্বুরি করার পরেও আমি নিজেকে রক্ষা করতে পারি না, আমি ক্লান্ত হয়ে যাই। উনি আমাকে ওই দিন 2-3টা থাপ্পড়ও মারে, মারার পরে তারপরে আমি নিজে একদম অসহায় হয়ে পড়ি। তারপরে হচ্ছে যে উনি আমার সাথে খারাপ কাজটা লিপ্ত হওয়ার পর আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে কুয়েতে ফোন দেই। ফোন দেওয়ার পর ওনাকে জানাই, আমার হাজব্যান্ড এই বিষয়টা দেখে যে উনি আমার খাটে থেকে যে নাইমা যাচ্ছে, তারপর বলে যে তুমি এই বিষয়টা এখানে আর কিছু বললো না। 2025 সালে বাইরে থেকে আসি আমার হাজব্যান্ডের সাথে, উনি কুয়েতে থাকে আর আমি সৌদি আরবে থাকি। ওইখান থেকে আমাদের সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে উনি ওনার ফ্যামিলিকে জানায়, আমার ফ্যামিলিকেও আমি জানাই। আমার ফ্যামিলি রাজি হয় না যে গফরগাঁও বিয়ে দিবে না, এটা বলে রাজি হয় না। তো এক পর্যায়ে আমি ফ্যামিলির বিরুদ্ধে যেয়ে ওনাকে বিয়ে করি, ওনার ফ্যামিলির সম্মতিতে। বিয়ে করার পরে হচ্ছে যে উনি ওখান থেকে আপনার কুয়েতে থেকে হচ্ছে সৌদিতে যায়। সৌদিতে 1 মাস ওখানে আমরা মক্কাতে অবস্থান করি। থাকার পরে ওইখান থেকে আমার কাছ থেকে 22,500 রিয়াল টাকা নেয়, ইউরোপের কথা বলে উনি টাকা নেয়। আমি ওখান থেকে ওনারে টাকা দিই, মক্কাতে বসে হজ করার সময়ই আমি ওনাকে টাকাটা দিই। দেওয়ার পরে উনি ওটা নিয়ে 1 মাস থাকার পরে আবার হচ্ছে কুয়েতে ব্যাক করে। কুয়েতে ব্যাক করার পর কিছুদিন পরে আমার শরীরটা অনেক খারাপ ছিল, আমি বাংলাদেশে চলে আসি। চলে আসার পরে তারপরে ওনাদের বাড়িতে আমি 3.5 লক্ষ টাকার ফার্নিচার নিয়ে সংসার করবো বিধায় 3.5 লক্ষ টাকার ফার্নিচার নিয়ে সমস্ত কিছু নিয়ে ওনার বাবা মার সেবা যত্ন যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি অতটুকু ওখানে করছি। তারপরে কিছুদিন যাওয়ার পরে ওনার যে বড় ভাইয়ের বউ, মানে আমার ভাসুর, আমার হাজবেন্ডের বড় ভাই, ওনার ওয়াইফ অন্য একটা লোকের সাথে পালিয়ে চলে যাওয়ার পরে হচ্ছে যেটা হচ্ছে মাওনা শ্রীপুরের ঘটনা। তো ওনারা একটা বাসায় থাকতো, ওই বাসায় শুধু ওনারা পুরাটা বাসা নিয়ে থাকতো আর একটা ভাড়াটিয়ে থাকতো। তো ওইখানে থাকা অবস্থাতে 7-8 রাত যাওয়ার পরে ওনার 3টা সন্তান ছিল, ছোট ছোট 3টা সন্তান। মানে একটা বড় ছেলেটার 12-13 বছর বয়স, মেয়েটার আনুমানিক 10 বছর এরকম হবে, ছোট ছেলেটার 3 বছর বয়স। 3টা সন্তান ফালিয়ে রেখে উনি চলে যাওয়ার পরে আমি সন্তানগুলারে নিজের মায়ের মতো আগলাইয়া রাখি যে ওর মা নেয়, আমি নিজের মায়ের মতো রাখি। আমার শাশুড়ি আবার আমার হাজবেন্ডের অনুমতিতে ওখানে রাখা হয়। কিন্তু আমার ভাসুরের 2-3 দিন যাওয়ার পরে ওনার আর কি আচরণগুলো আমার কাছে একটু খারাপ মনে হয়, যে উনি লঙ্গি রাইখা যাইতো। আমি ছোট ভাইয়ের বউ, উনি লঙ্গি টঙ্গি রাইখা যাইতো। তারপর রাত্রে 12টা-1টার দিকে উনি সবসময় বাসায় আসতো। আসার পরে হচ্ছে যে হোটেলের কাজ করে উনি বাসায় আসতো 12টা-1টার দিকে। আইসা উনি আমাকে ডাইকে উঠাইতো, উনি শুধু রুমের ভিতরে, আমি শুইতাম বারান্দায়, ওনার মেয়ে আর ছোট ছেলেটাকে নিয়ে বারান্দায় শুইতাম। শোয়ার পরে হচ্ছে যে হঠাৎ করে উনি আমাকে যে খাটের কিনারে বসে বলতেছে যে রুজিনা তুমি একটু উঠো, জাগনা আসো? পরে আমি বলছি হ্যাঁ আমি তো জাগনা। পরে বলতেছে যে আমাকে একটু খাইতে দাও। কই ভাই আপনি তো হোটেল থেকে খাবার খেয়ে আসেন, তাহলে বাসায় তো আমি আর রান্না করি নাই। এ কথা বলার পরে বলছে ঠিক আছে তুমি ঘুমাই যাও। পরে উনি আমাকে আরো কয়েকটা কথা বললো, খারাপ কথা বলছে যে তোমার ভাবি তো চলে গেছে, এটা সেটা। এটা নিয়ে শ্রীপুর থানায় অনেকগুলো অভিযোগও আছে, আপনারা সবাই এটা তদন্ত করলেও বুঝতে পারবেন যে ওনার ওয়াইফ কবে চলে গেছে, কিভাবে চলে গেছে, এগুলো অভিযোগ করাও আছে। তো তারপরে হচ্ছে যে উনি আমাকে এটা বলার পরে আমি বলি যে দেখেন আপনি আমার মাহবুব আলম যে আমাকে খারাপ ভাষা বলে, তখন আমি বলি যে ভাই আপনি কি বলতেছেন, আপনি আমার বড় ভাইয়ের মতো, ভাসুর তো বড় ভাইয়ের মতোই হয়, তো এগুলা ভাষা কি বলতেছেন আপনি, এগুলা বললেন না, আমি কিন্তু আপনার ভাইকে বলে দেব। তখন এটা বলার পরে হচ্ছে যে উনি কয় ঠিক আছে তুমি ঘুমাই যাও, এই বিষয়টা এখানে বাদ দাও। এটা বলার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে রাত্রে আনুমানিক 1টা বা 1:30 এরকম বাজার পরে উনি হচ্ছে যে আমি দেশে আসতেছি অক্টোবরে, হচ্ছে তুমি যদি এখন বলো তাহলে তো আমার সংসার দিকে তোমার চলে যেতে হবে বা এটা সেটা, আমাকে অনেক ভয়ভীতি দেখায়।
মারারও হুমকি দেয় যে আমি তোকে মাইরা ফেলবো, এটা সেটা অনেক কথা বলে। পরে আমার হাজবেন্ড এক পর্যায়ে আমার কাছে মাপ চায়া এই বিষয়টা ওইখানে দামা চাপা দেয়। দেওয়ার পরে আমাকে আর কোনো কেস মামলা কিছু করতে দেয় না, 10-15 দিন ওই বাসার থেকে আমাকে আর বের হইতে দেয় না। পরে আমার শাশুড়িকে বাড়ি থেকে ফোন দেয় না, আমাকে একরকম দেখা যায় যে সিকিউরিটির মতো চেক দিয়ে রাখতেছে, আমাকে বের হইতে দেয় না। না দেওয়ার পরে ওই রকমভাবে আমার হাজবেন্ড আসে অক্টোবরের 10 তারিখে দেশে আসে। অক্টোবরের 10 তারিখে দেশে আইসা উনি হচ্ছে যে সর্বপ্রথম আমার ফোনটা আমার হাতে থেকে নেয়। ফোনটা আমার কাছ থেকে নিয়ে যত রেকর্ড ছিল যে আমি যা যা বলছি যে তোমার ভাই আমার সাথে এরকম এরকম কাজ করছে, আমি সমস্ত কিছু রেকর্ড করছিলাম। করার পরে হচ্ছে যে উনি সমস্ত কিছু মোবাইলটা নিয়ে ডিলিট করে দেয়। ডিলিট করে দেওয়ার পরে 16 তারিখে কুত্তার মতো আমাকে পিটায়। আমাকে বলে যে আমি দুশ্চরিত্রা, আমি খারাপ, আমি ভালো না, এটা সেটা বইলা উনি আমাকে এমন মারে মাইরা উনার বড় ভাই আর উনার ভাবি ওই মহিলাটা আবার রিটার্নটা আসে। আসার পরে হচ্ছে যে ওরা আবার কি করে 17 তারিখে বৃহস্পতিবার উনারে আবার কুয়েতে ব্যাগ পাঠায়। আমি জানি না যে উনি যে চলে যাবো, আমাকে রাত্রেবেলা আমার শাশুড়ি আর হচ্ছে আমার হাজবেন্ড আমাকে এমন মারে, আমার জেঠি শাশুড়ি, তারপরে তার মেয়ে, তার ছেলের বউ, সবাই মিলে এটাকে ফিরায় যে অন্যের মেয়ে যদি না রাখো খেদাই দাও, এইভাবে মারতেছো কেন, এটা বইলা ওনাদের আর কি থামানোর পরে আমি সবার কাছে বলি, অভিযোগ দিতে যাই। 999 আমি ফোনও দেই গফরগাঁও থানায়। ফোন দেওয়ার পর আমি তাদের কোনো সহযোগিতা পাই নাই। সহযোগিতা না পাওয়াতে উনি বৃহস্পতিবার দিন আমাকে না বইলা চলে যায়। পরে এক পর্যায়ে খবর শুনি যে উনি কুয়েতে চলে গেছে। তারপর 18 তারিখে রাত্রে উনি আমাকে ওনার মা, তারপর ওনার বড় ভাইয়ের বউ আর হচ্ছে যে আমার ভাসুরে, ওনারা সবাই মিলে আমাকে বাড়ির থেকে একরকম মারধর করে বের করে দেয়। সবাইকে নিয়ে মারধর করে বের করে দেয়। দেওয়ার পরে আর আমাকে কোনো খোঁজ খবর নেয় না। তখন আমি নিরুপায় হয়ে মাওনা চৌরাস্তায় আসি। আইসা তারপরে ওনাদের হাতে পায়ে ধরি যে আমার সংসারটা যেন ঠিক থাকে। এই ঠিক থাকার কারণে আমি হচ্ছে যে মাওনা আইসা আমার মেজো ভাসুরকে বলি, মাহাবুলের যে ছোট ভাই বাবুল, ওনারে বলি যে ভাই আমি তো হচ্ছে যে আপনার ভাই আসছিল, তো আমার তো হঠাৎ করে আসছে, আমি তো কোনো পদক্ষেপ নেই নাই, যদিও আমি প্রেগনেন্ট হয়ে যাই এরকমভাবে আমি সবাইকে জানাই। জানানোর পরে 1 মাস পরে আমি হচ্ছে যে